সো হ্যালো এভরিওয়ান, জাভাস্ক্রিপ্টের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা জাভাস্ক্রিপ্টের এই পর্বে জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের মধ্যে অবজেক্ট কম্প্যারিজন কী হয়, বা অবজেক্টকে কীভাবে আমরা কম্পেয়ার করতে পারি দুটো অবজেক্টকে, আর সেটা নিয়ে আমরা আজকে একটু বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য চলে যাব হচ্ছে আমরা ই ড্রাইভের মধ্যে, তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ক্লাসেস, দেন একবারে নিচে এসে আজকে আমাদের পার্ট হচ্ছে 69 ছিল গত পর্বেরটা, আর আজকে হবে 70। তো আমরা একটা কাজ করলাম, আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি করে ডুপ্লিকেট করে নিলাম, আর এটাকে আমরা 70 করে দিলাম, যেটা আপনারা অলরেডি জানেন। তো চলুন আমরা ভিএস কোড ওপেন করে নিই, আর ভিএস কোড ওপেন করে আমরা 17 ক্লাসটাকে সেখানটাতে নিয়ে আসি। তো দেখুন আমরা ভিএস কোড ওপেন করে নিয়েছি, আর আমাদের জেএসের যে ফোল্ডারটা রয়েছে সেটা এখানে চলে এসেছে। আর আমরা এখান থেকে index.html-কে আবার ডাবল ক্লিক করবো, আর জেএসের ভিতরে থাকা custom.js-কে index.html-এ গিয়ে এটাকে আপনি জাস্ট 70 করে দিন, তারপরে এটার কোনো দরকার নেই, সেভ করলাম, custom.js-এ গেলাম। গত পর্বে আমরা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট নিয়ে অনেক কিছু শিখেছিলাম, যে অবজেক্টকে যখন আমরা স্টোর করি তখন কীভাবে সেটা মেমোরিতে স্টোর হয়, তারপরে যখন আমরা ইকুয়াল সাইন দিই তখন কীভাবে ওই মেমোরির অ্যাড্রেসটা অন্য একটা ভেরিয়েবলে স্টোর হয়, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, তাই তো? তাই আজকের এই ক্লাসটা বোঝার জন্য কিন্তু আপনাদেরকে গত পর্বের ক্লাসটাকে খুব ভালো করে বুঝতে হবে। তো ফর দ্য মোমেন্ট আমি জিনিসগুলোকে রিমুভ করে দিলাম। দেখুন আমরা গত পর্বে দেখলাম যে মনে করুন আমাদের কাছে একটা অবজেক্ট রয়েছে, যেরকম লেট ফার্স্ট ওবিজে ইজ ইকুয়াল টু কাইন্ড অফ একটা অবজেক্ট মনে করুন, ঠিক আছে? আর এইবার মনে করুন এটার মধ্যে আমি এরকম একটা জাস্ট প্রপার্টি দিয়ে দিলাম যে মাই নেম, আর এটার মধ্যে দিয়ে দিলাম আমার নামটা, ঠিক আছে? এইবার এই সেম জিনিসটা মনে করুন আমি একটা এরকম করলাম যে আরেকটা অবজেক্ট তৈরি করলাম, যে লেট সেকেন্ড ওবিজে ইজ ইকুয়াল টু সেকেন্ড হবে, হ্যাঁ, ওবিজে ইজ ইকুয়াল টু আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম যেটার মধ্যে কিনা এই সেম প্রপার্টি রয়েছে। যেরকম আমি এটাকে কপি করলাম, আমি এখানে গেলাম, সেম রয়েছে। তাহলে এবার আপনারা বলুন তো, যদি আমি যেরকম আমরা কম্প্যারিজন অপারেটর শিখেছি, ডাবল ইকুয়াল, ট্রিপল ইকুয়াল, তো যদি আমি এখানটাতে এরকম লিখি যে মনে করুন ফার্স্টে console.log করলাম, মনে করুন console.log, আর তার মধ্যে যদি আমি এটা করি যে ফার্স্ট ওবিজে ইজ ডাবল ইকুয়াল টু সেকেন্ড ওবিজে, তাহলে বলুন তো তাহলে বলুন তো এখানে কী রেজাল্ট আসার কথা আপনাদের হিসেব মতো? রাইট, আপনাদের হিসেব মতো এখানটাতে ট্রু আসার কথা, তাই তো? কেন ট্রু আসার কথা? কারণ এই যে ফার্স্ট ওবিজে যেরকম ফরম্যাটে রয়েছে ঠিক এক্স্যাক্টলি সেম ফরম্যাটেই তো এটা রয়েছে, তাই না? তাহলে তো এটা ট্রু আসার কথা, কিন্তু দেখুন ট্রু আসবে না। চলুন দেখা যাক। তো আমরা এইটাকে একটুখানি রান করি, চলুন। তো আমরা এখানে জাস্ট এটাকে ডাবল ক্লিক করলাম, এটা এখানে ওপেন হয়ে গেল, আর আমরা জাস্ট F12 বাটনটাকে প্রেস করব, এখান থেকে এটাকে রিমুভ করে দেব। দেখুন তো কী আসছে? ট্রু আসছে না, কী আসলো? ফলস আসলো। কেন ফলস আসলো? এখানে তো ট্রু আসার কথা, দুটো তো সিনট্যাক্স সেম। তাই এইটাই হচ্ছে অবজেক্টের সাথে আমরা যে সমস্ত প্রিমিটিভ জিনিসগুলো বা প্রিমিটিভ ডেটাগুলো শিখেছি। প্রিমিটিভ ডেটা মানে কোনগুলো? যেরকম স্কেলার টাইপের ভ্যালুগুলো, যেরকম ওই মনে করতে পারেন লেট a ইকুয়াল টু 5, মানে লেট a ইকুয়াল টু 5, আর এরকম সেম রয়েছে মনে করুন লেট b ইকুয়াল টু 5। তাহলে এবার আমি যদি এখানটাতে console.log করি, console.log করলাম, মনে করুন a ডাবল ইকুয়াল টু b, তাহলে এটা কি আসার কথা? অবশ্যই ট্রু আসার কথা। হ্যাঁ, এটা ট্রু আসবে। আপনি যদি এখানে যান, রিলোডে প্রেস করেন, দেখুন ফার্স্ট ডেটটা ট্রু, সেকেন্ড ডেটটা ফলস। তো এগুলো হচ্ছে প্রিমিটিভ ডেটার জন্য এটা ঠিকঠাক ছিল। এইবার যখন আপনি অবজেক্টের ক্ষেত্রে আসবেন, এই দুখানা অবজেক্ট কিন্তু আলাদা আলাদা অবজেক্ট, তাই না? তাই আপনি যদি আগের পর্বটা খুব ভালোভাবে বুঝে থাকেন তাহলে আপনি জানবেন যে এই অবজেক্টটা মেমোরির একখানা অ্যাড্রেসকে ডিনোট করছে, আবার এই অবজেক্টটা মেমোরির আরেকখানা অ্যাড্রেসের মধ্যে কিন্তু রয়েছে। দুটো কি সেম অ্যাড্রেসকে ডিনোট করছে? না, দুটো কিন্তু সেম অ্যাড্রেসকে ডিনোট করছে না। জাভাস্ক্রিপ্টের কাছে এটা একটা আলাদা অবজেক্ট, এটা একটা আলাদা অবজেক্ট। তাই যেহেতু দুখানা আলাদা আলাদা অবজেক্ট, তাই কখনো এই দুখানার ইকুয়াল অপারেটর কখনো ট্রু হবে না, এটা সবসময় ফলস হবে, যেহেতু দুটো আলাদা আলাদা অ্যাড্রেসে রয়েছে। এটা কিন্তু সেম অবজেক্ট নয়। যদি এটা সেম অবজেক্ট হতো তাহলেই এখানটাতে আপনি ট্রু দেখতে পারতেন।
যেহেতু দুখানা ডিফারেন্ট তাই এখানটাতে আপনি ফলস দেখতে পাচ্ছেন। আপনি যদি আগের পর্বের মেমোরির কনসেপ্টটা বোঝেন, যে যখনই আপনি এরকম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন তার মধ্যে একটা অবজেক্ট ডিক্লেয়ার করেন, এখানটাতে অ্যাকচুয়ালি কী হয়, অবজেক্টটা প্রথমত একটা মেমোরির অ্যাড্রেসে স্টোর হয়, সেই অ্যাড্রেসটা এটার মধ্যে স্টোর থাকে। আবার এখানে দেখুন আমি একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করেছি, মানে এই অবজেক্টটা আবার মেমোরির আরেকটা অ্যাড্রেসে ক্রিয়েট হয়েছে, সেই অ্যাড্রেসটা এখানটাতে রয়েছে। তাই মনে করুন, আমি যদি আপনাদেরকে জাস্ট বোঝার সুবিধার জন্য একটুখানি বললাম যে এই যে অবজেক্টটা ক্রিয়েট হয়েছে এটা মেমোরির মনে করুন 12DF এই অ্যাড্রেসে স্টোর হয়েছে। আর এই যে ইয়েটা রয়েছে এইটার মধ্যে মনে করুন এই যে অবজেক্টটা এটা মেমোরির মনে করুন 325D এরকম একটা অ্যাড্রেসে স্টোর হয়েছে। তাহলে বলুন তো এই অ্যাড্রেস আর এই অ্যাড্রেস কি সেম? না, সেম নয়। তাই আপনি যখন এরকমভাবে কম্প্যারিজন করবেন, জাভাস্ক্রিপ্ট কী করবে, ও দেখবে আচ্ছা এই অবজেক্টের অ্যাড্রেস ইজ ইকুয়াল টু কি এই অবজেক্টের অ্যাড্রেস, কী পাবে বলুন তো? ফলস পাবে। এক্স্যাক্টলি সেই কারণেই এখানটাতে কিন্তু ফলস পাচ্ছে। ঠিক আছে, তাই এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে নোট করবেন যে জাভাস্ক্রিপ্ট এরকমভাবে কাজ করে। আচ্ছা, এইবার মনে করুন আমি এখানটাতে একটা থার্ড অবজেক্ট ক্রিয়েট করলাম, যে লেট থার্ড অবজেক্ট ইকুয়াল টু, এবার আমি এর মধ্যে সেকেন্ড অবজেক্টকে দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার আমি এখানটাতে বললাম যে থার্ড অবজেক্ট ইজ ইকুয়াল টু সেকেন্ড অবজেক্ট কিনা। এবার বলুন তো ট্রু হবে না ফলস হবে? দেখবেন এবার ট্রু হয়ে গেছে। কেন ট্রু হবে? কারণ এই যে সেকেন্ড অবজেক্টের অ্যাড্রেস কোনটা ছিল, এইটা, আর আমি এখানে কি বলেছি, থার্ড অবজেক্ট ইকুয়াল টু সেকেন্ড অবজেক্ট। আর আগের পর্বের অনুসারে আমরা যদি এইটা করি তাহলে কি হয়, বাই ডিফল্ট সেকেন্ড অবজেক্ট যে অ্যাড্রেসে ছিল সেই সেম অ্যাড্রেসটা চলে আসে কার মধ্যে, থার্ড অবজেক্টের মধ্যে। অর্থাৎ এই থার্ড অবজেক্ট আর সেকেন্ড অবজেক্ট এখন এই সেম অ্যাড্রেসটাকে ডিনোট করছে, যে অ্যাড্রেসের মধ্যে এই অবজেক্টটা রয়েছে। যেরকম আমি যদি এখানটাতে ওর অ্যাড্রেসটাকে যদি এরকম কমেন্ট করি তাহলে এটার মধ্যেও কিন্তু সেম অ্যাড্রেস থাকবে, তাই না? তাই দেখবেন এটা ট্রু হয়ে যাবে। তাই আমি এটাকে সেভ করলাম। আমি এবার একটুখানি আমাদের ব্রাউজারে চলে যাচ্ছি, যাওয়ার পরে একবার রিলোডে প্রেস করছি, দেখুন এখন কি আসছে, ট্রু আসছে। দেখেছেন? আর কেন ট্রু আসছে আশা করি আপনারা বুঝতে পারলেন। তাই এখানে যদি আপনি ট্রিপল ইকুয়ালও দেন দেখবেন সেম রেজাল্ট আসবে, এই যে ট্রু আসছে। ঠিক আছে, এইবার এখানটাতে জাস্ট এই ডাবল ইকুয়াল বা আমরা যখন ট্রিপল ইকুয়াল ইউজ করলাম জিনিসটা এরকমভাবে কাজ করে। এবার যখন আপনারা এটা কখনো প্রয়োজন পড়বে না, মানে যখন মনে করুন এই কোনো একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সাথে কম্প্যারিজন হিসাবে আপনি গ্রেটার দেন বা গ্রেটার দেন ইকুয়াল ক্রিয়েট করবেন এরকম করে, তো এই মুহূর্তে বা এই ধরনের অপারেটরের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট কী করে, এগুলোকে ও প্রিমিটিভ ডেটা টাইপে কনভার্ট করে ফেলে। প্রিমিটিভ ডেটা টাইপ মানে যেগুলো আমরা শিখলাম যে স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, এই ধরনের জিনিসগুলোতে। তো এইটা নিয়ে আমরা পরবর্তীকালে বিস্তারিত আলোচনা করব যে যখন আমরা এই ধরনের অপারেটরগুলো ব্যবহার করি তখন জাভাস্ক্রিপ্ট কীভাবে এগুলোকে মনে করুন প্রিমিটিভ ডেটা টাইপে কনভার্ট করে নেয়। মনে করুন আপনি এখানটাতে 5 দিলেন, তো বা মনে করুন 50 দিলেন, তো কীভাবে জাভাস্ক্রিপ্ট এই যে এখানটাতে একটা ইন্টিজার রয়েছে সেই হিসাবে এটাকে জাস্ট কনভার্ট করে নেয়, তো সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করবো। বাট ফর দ্য মোমেন্ট আমাদের জানা দরকার আমাদের যে ইকুয়াল, কারণ এটা সবথেকে বেশি প্রয়োজনে পড়বে যে এই অবজেক্ট ইজ ইকুয়াল টু এটা কিনা। ঠিক আছে, তো এটা কিন্তু শুধুমাত্র যখন এই ভেরিয়েবলের সাথে আপনি তুলনা করবেন, অর্থাৎ পুরো অবজেক্টের সাথে, তখনই এটা এরকম হবে। আচ্ছা, এইবার আরেকটা জিনিস দেখাই, এটা তো নয় অবজেক্ট, কারণ দেখুন এই যে ফার্স্ট অবজেক্ট আর সেকেন্ড অবজেক্টের মধ্যে অ্যাকচুয়ালি কী ভ্যালু স্টোর রয়েছে বলুন তো, এই অ্যাড্রেসটা স্টোর রয়েছে। তাই আমরা এখানটাতে এরকম করতে পারি। এইবার যদি আমরা এর প্রপার্টি নামগুলোর সাথে কম্পেয়ার করি তাহলে অ্যাজ ইট ইজ যেরকম আমরা ইফ কন্ডিশনে ওই স্কেলার ভ্যালুগুলোর মতো করতাম ঠিক সেরকমভাবে রেজাল্ট পাবো। কারণ দেখুন একটা অবজেক্টের ভেতরে যে প্রপার্টি রয়েছে সেটা তো কাইন্ড অফ একটা স্কেলার ভ্যালু, তাই না? তাই আমি যখন এই ভেরিয়েবলটাকে মেনশন করব তখন এর মধ্যে তো অ্যাড্রেস রয়েছে, কিন্তু আমি যখন বলবো এই অবজেক্টের এই প্রপার্টি তখন তো তার মধ্যে স্ট্রিং রয়েছে। আর তখন আমরা আমাদের গত পর্বগুলোতে যেগুলো আমরা শিখে এসেছি যে কিভাবে দুখানা স্ট্রিংয়ের মধ্যে কম্পেয়ার করতে হয়, তো আমরা ঠিক সেরকমভাবে বিচার বিবেচনা করব। যেরকম আমরা যদি এখন এখানটাতে console.log করি, আমরা এভাবে যদি বলি যে ফার্স্ট অবজেক্ট ডট মাই নেম, তো আমরা এরকমভাবেও দিতে পারি সিনট্যাক্স, বা আমরা এরকমভাবে দিতে পারি যে ফার্স্ট অবজেক্টের ভিতরে যে মাই নেম রয়েছে সেটা কি ইকুয়াল সেকেন্ড অবজেক্টের মাই নেমের সাথে? কি অ্যান্সার আসবে বলুন তো? অবশ্যই হ্যাঁ, ট্রু। কারণ এখানে তো আমি আর অ্যাড্রেস নিয়ে কাজ করছি না, এখানটাতে এই পুরো জিনিসটা মানে হচ্ছে এই ভ্যালুটা, আর এই পুরো জিনিসটা মানে হচ্ছে এই ভ্যালুটা। তাই যেরকমভাবে আমরা আগে কম্প্যারিজনগুলো করতাম, স্ট্রিং কম্প্যারিজন বা নাম্বার কম্প্যারিজন ইকুয়াল অপারেটরের মাধ্যমে, তো ঠিক এখানটাতে সেরকমই হবে। এইটা শুধুমাত্র দেখবেন ট্রু আসবে। আমি এখানে যাব, একবার রিলোডে প্রেস করব, দেখুন ট্রু আসছে।
ঠিক আছে। তো আপনি এখানটাতে জাস্ট আইডেন্টিক্যাল অপারেটর বা ট্রিপল ইকুয়াল ইউজ করতে পারেন, সেভ করুন, সেম রেজাল্ট আসবে, সেম। তো এই জিনিসটা একটুখানি মনে রাখবেন কিন্তু, হ্যাঁ। এইবার আরেকটা ছোট্ট জিনিস আপনাদেরকে বোঝাই, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট, আর পরবর্তীকালে আমরাও এটাকে নিয়ে খুব আলোচনা করব, বাট এখানটাতে একটুখানি টাচ দিয়ে নিই। যেরকম দেখুন, আমরা জানি যে ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য আমরা লেট ইউজ করি, আবার কনস্ট্যান্ট ইউজ করার জন্য আমরা কি ইউজ করতাম, কনস্ট, এই কিওয়ার্ডটা। তাই কনস্ট এখানটাতে দিলাম যে মাই নেম ইজ ইকুয়াল টু, মনে করুন এটা ছিল। তো আমরা জানি যে যখনই আমরা ওটা কনস্ট্যান্ট ইউজ করব, তো এই কনস্ট্যান্টটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। অর্থাৎ মানে আমি এরকমভাবে কখনো লিখতে পারবো না যে মাই নেম ইকুয়াল টু সামথিং এলস, এটা করতে পারবো না, তাই না? তাই আপনি এখানটাতে কনসোল ডট লক করে নিন। মনে করুন কনসোল ডট লক করলাম, এটাকে নিলাম, পেস্ট করলাম, সেভ করলাম, রিলোডে প্রেস করব। দেখুন এখানে একটা এরর আসছে। কী এরর আসছে? যে অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, এটা পসিবল নয়। ঠিক আছে, এটা তো আমরা নয় জানি, এটা অবশ্যই আমরা জানি। এইবার যদি আমরা এরকম একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলের মধ্যে একটা স্কেলার ভ্যালু বা প্রিমিটিভ টাইপ স্টোর না করে যদি আমরা একটা অবজেক্ট স্টোর করি, মনে করুন আজকে এইখানটাতে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, মনে করুন এই সেম অবজেক্টটাকে আমি এখান থেকে নিয়ে এখানটাতে জাস্ট পেস্ট করে দিলাম, তাহলে এখন মাই নেমটা হয়ে গেল আরেকটা অবজেক্ট, তাই না? তো এইবার কথা হচ্ছে, আপনি তো নয় এটা একটা কনস্ট্যান্ট হিসাবে ডিক্লেয়ার করলেন, তাহলে কি এই কনস্ট্যান্টের মধ্যে থাকা এই অবজেক্টের ভিতরে মাই নেমটাকে আমি চেঞ্জ করে অন্য আরেকটা নাম দিতে পারবো? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, দিতে পারবেন। চলুন দেখা যাক। আমি এইখানটাতে থেকে এটা জাস্ট মনে রাখবেন এই মুহূর্তে। তো মনে করুন আপনি এই মাই নেমের ভেতরে থাকা, সরি এটা ফার্স্ট নেম করে দিচ্ছি, হ্যাঁ, আবার এটার নামটাই চেঞ্জ করে দিচ্ছি, কনস্ট্যান্টের নামটা এখানে করে দিলাম যে ফোর্থ অবজেক্ট, এটা নাম দিয়ে দিই যে ইউজার, ঠিক আছে? তো ইউজার মাই নেম, এটা জাস্ট এভাবে লিখলাম। তো দেখুন এটা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল, তো আমরা জানি কনস্ট্যান্ট ভেরিয়েবলকে চেঞ্জ করা যায় না যদি সেটা স্কেলার ভ্যালু হয়, বাট এটা যেহেতু একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল আর এর মধ্যে একটা অবজেক্ট রয়েছে, তাই আপনি এই ভেরিয়েবলের এই প্রপার্টিটাকে কিন্তু চেঞ্জ করতে পারেন, এখানে কোনো বাউন্ডেশন নেই। তাই আপনি চাইলে এখানটাতে এটা করতেই পারেন যে মাই ইউজার, আর এখানটাতে আমি ডট অপারেটরটা ইউজ করছি, যে এটা ডট এইটা জাস্ট ইকুয়াল টু হবে, মনে করুন এখানে দিয়ে দিলাম যে রাজেশ, এটা করে দিলাম। তাই এবার যদি আমি এখানটাতে কনসোল ডট লক করি, চলুন দেখা যাক। আমি এই পুরো জিনিসটাকে কপি করলাম, আমি এখানে গেলাম আর সেভ করলাম, একবার রিলোডে প্রেস করুন, তো দেখুন এখানটাতে রাজেশ চলে আসছে, ঠিক আছে? তাই এইটাকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি, যদিও না কিনা এটা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল, ঠিক আছে? মনে রাখবেন ভেরিয়েবলটা কনস্ট্যান্ট, ঠিক আছে, কিন্তু এই ভেরিয়েবলের মধ্যে কি রয়েছে, এই ভেরিয়েবলের মধ্যে কি আদৌ এই অবজেক্টটা রয়েছে? না, এই ভেরিয়েবলের মধ্যে রয়েছে এই অ্যাড্রেসটা, তাই না? এই অ্যাড্রেসটার মধ্যে আছে এই অবজেক্টটা, ঠিক আছে? তাই আমি কি করছি, আমি বলছি যে এই ভেরিয়েবলের মধ্যে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসের ভেতরে যে মাই নেমটা রয়েছে তাকে চেঞ্জ করো। তাই এক্ষেত্রে এটা পসিবল, কিন্তু আপনি যদি এই গোটা ভেরিয়েবলটাকেই চেঞ্জ করতে যান তখন কিন্তু সেটা আর হবে না। কারণ দেখুন আমরা আগেরটাতেও দেখেছিলাম কিছুক্ষণ আগে, যখন আমরা এরকম একটা কনস্ট নাম্বার ইকুয়াল টু 5 লিখেছিলাম, আর যখন আমরা এরকমভাবে আবার এটাকে নাম ইকুয়াল টু অন্য কিছু করছিলাম, নাম ইকুয়াল টু 6 করছিলাম, তো তখন সেটা প্রবলেম করছিল, তখন সেটা প্রবলেম করছিল, তাই না? কারণ আমরা এরকমভাবে কনস্ট্যান্ট ভ্যালুকে চেঞ্জ করতে পারি না। দেখুন ডিরেক্টলি আমরা ভেরিয়েবলটাকে চেঞ্জ করছিলাম, আর এখানটাতে আমরা কি করছি, এখানটাতে আমরা ভেরিয়েবলের ভিতরে থাকা একটা প্রপার্টিকে চেঞ্জ করছি, যেটা কিনা ঠিক আছে পসিবল। বাট আগেরটার ক্ষেত্রে যেটা ছিল যে আমরা কোনো একটা ভেরিয়েবলকে এরকমভাবে চেঞ্জ করতে পারি না, সেটা কিন্তু এটার ক্ষেত্রেও সেম। এইটা হচ্ছে আমার কাছে একটা ভেরিয়েবল, আমরা কিন্তু চাইলেই এই ইউজার ইকুয়াল টু এখন অন্য কিছু দিতে পারবো না। তাই আমরা কিন্তু চাইলেই এই ইউজারের মধ্যে এখন আমরা কোনো ভেরিয়েবল কিন্তু অ্যাসাইন করতে পারবো না, বা অন্য কোনো ভ্যালু কিন্তু অ্যাসাইন করতে পারবো না। যেরকম আপনি যদি এখন এরকম করে দেন যে ইউজার ইকুয়াল টু মনে করুন 20, পসিবল হবে না, আপনাকে এরার দেবে। তো আমি এখানটাতে সেভ করলাম, আর মনে করুন আমি এখানটাতে গেলাম, একবার রিলোডে প্রেস করলাম, দেখুন এরার দিচ্ছে, আনকট টাইপ এরর, অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল। এই যে দেখুন আপনি এই ভেরিয়েবলটার মধ্যে ডিরেক্টলি কিছু অ্যাসাইন করতে পারবেন না। কিন্তু মনে করুন আমরা একটা অবজেক্টের ভিতরে আরেকটা অবজেক্টকে অ্যাসাইন করছিলাম না, যেরকম এটা থার্ড অবজেক্ট, তো বা সেকেন্ড অবজেক্টকে নিয়ে নিন,
তো আমি এখন কি করছি, ইউজার ইকুয়াল টু এটা করছি না, এটাও পসিবল নয়, কারণ আপনি এখানটাতে আর কোনো কিছু অ্যাসাইন করতেই পারবেন না এই ভেরিয়েবলটার মধ্যে, কারণ এই ভেরিয়েবলটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল। আপনি একবার ডিফাইন করে ফেলেছেন, তার মানে এটা কনস্ট্যান্ট হয়ে গেল, আপনি এর মধ্যে আর অন্য কোনো ভ্যালু যুক্ত করতে পারবেন না। সেভ করলাম, এখানে যাব, রিলোডে প্রেস করব, দেখুন সেম, যুক্ত করতে পারছি না কিন্তু, তাই না? বাট আমরা চাইলে, মানে এটা পসিবল হবে না, তো এরার, এখানটাতে এরার দেখাবে। কিন্তু আমরা যদি চাই যে এই ইউজারের ভিতরে থাকা এই মাই নেমকে মডিফাই করব, তাহলে সেটা আমরা অবশ্যই করতে পারবো। তো ইউজার, আর এখানে দিয়ে দেবো মাই নেম ইজ ইকুয়াল টু, মনে করুন যেটা আমি দিচ্ছিলাম যে রাজেশ করে দিলাম। তাই আপনি এখানটাতে যদি এখন কনসোল ডট লগ করে দেন এই ইউজারটাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এখন ইউজারের মধ্যে কী কী ভ্যালু রয়েছে। সেভ করলাম, এখানে যাবো, রিলোডে প্রেস করবো, দেখুন এখন এই অবজেক্টটার মধ্যে মাই নেম রয়েছে, যার মধ্যে কিনা এই রাজেশ কথাটা রয়েছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে কনসেপ্ট। আর হ্যাঁ, আরেকটা জিনিস, তাহলে কি আমরা কখনো এই যে ধরুন অবজেক্টটা ক্রিয়েট করলাম, যদি কখনো আমরা এরকম চাই যে না অবজেক্টটা একবার ক্রিয়েট হয়ে যাওয়ার পরে কেউ এই অবজেক্টের প্রপার্টিগুলোকে চেঞ্জ করতে পারবে না, এরকম কি আমরা করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই করতে পারবো। সেটা আমরা পরবর্তীকালে শিখবো যে কিভাবে এই জিনিসগুলোকে রেস্ট্রিক্টেড করে দেওয়া যায়, যে কেউ এটাকে আর চেঞ্জ করতে পারবে না। বাট ফর দ্য মোমেন্ট আমাদের এই জিনিসগুলো জেনে থাকাটা খুব দরকার, যেহেতু আমরা অবজেক্ট নিয়ে কাজ করছি। গত পর্বে আমরা দেখলাম যে কীভাবে অ্যাড্রেস নিয়ে কাজ করতে হয় বা অবজেক্ট রেফারেন্সিং কী হয়। তারপরে আজকের দিনে আমরা দেখলাম যে অবজেক্টকে নিয়ে যখন আমরা কম্পেয়ার করব একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টের, তো তখন কী কী ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হয় বা কী কী জিনিসগুলো আমাদের মনে রাখাটা প্রয়োজন। আবার এই কনস্ট্যান্ট জিনিসটা শিখলাম যে যদি এরকম একটা অবজেক্টকে আমি কনস্ট্যান্ট করি, তার মানে এই নয় যে অবজেক্টের প্রপার্টিগুলো কনস্ট্যান্ট হয়ে রয়েছে, আমরা এটাকে চেঞ্জ করতে পারবো না, এরকমটা নয়। আমরা অবশ্যই প্রপার্টিগুলোকে চেঞ্জ করতে পারবো, কিন্তু আমরা এই অবজেক্টটাকে চেঞ্জ করতে পারবো না, বা এই অবজেক্টের যে ভেরিয়েবলটা রয়েছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, তখন এরার দেবে, তাই না? তো আশা করি আপনাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল এই টিউটোরিয়ালটার মাধ্যমে যে কীভাবে অবজেক্ট নিয়ে কম্প্যারিজন রিলেটেড কাজগুলো করতে হয়। আর আপনাদের জন্য ছোটো একটি নিউজ, আমি রিসেন্টলি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ PHP অ্যান্ড লারাভেলের উপরে একটি ফুল স্ট্যাক টিউটোরিয়াল বা ফুল স্ট্যাক পেইড কোর্স বলতে পারেন লঞ্চ করেছি। তো সেটা দেখার জন্য আপনারা এখানটাতে আসতে পারেন, webground.in ব্রাউজারে লিখবেন, আর তারপরে কোর্সটা দেখার জন্য আপনি কোর্সমূহতে আসবেন। এখানটাতে আপনি কোর্সটা দেখতে পারবেন, আপনি এটার ভিতরে যাবেন, এখানটাতে আপনি চাইলে সমস্ত কারিকুলামগুলো দেখে নিতে পারেন যে কোর্সের মধ্যে কী কী রয়েছে কি না রয়েছে, সমস্ত কিছু নিচে দেওয়া রয়েছে। যদি আপনার মনে হয় যে কোর্সটি পারচেস করবেন, তার আগে অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন, যাচাই করে নেবেন যে এই কোর্সটি শুধুমাত্র আপনার জন্য কিনা। তারপরে যদি আপনার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আমি কোর্সটি কিনবো, তাহলে আপনি এখান থেকে হোম পেজে চলে আসবেন। আসার পরে নিচে আসবেন, অনেকটা নিচে আসবেন, আসার পরে এখানে দেখবেন একটা সেকশন আছে যে কীভাবে কোর্স শুরু করবেন। এখানে একটা ভিডিও দেওয়া রয়েছে যে কীভাবে আপনি কোর্সটা পারচেস করবেন। পাশাপাশি আপনি এই স্টেপগুলোও ফলো করতে পারেন। যদি আপনার কোনো সমস্যা হয় আপনি যোগাযোগে ক্লিক করে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আজকের এই ক্লাসে যারা নতুন রয়েছেন তাদেরকে আমি রিকমেন্ড করবো কাইন্ডলি এই ভিডিও ডেসক্রিপশন বক্সটি অবশ্যই চেক করবেন। সেখানটাতে আমার বিভিন্ন ইউটিউব চ্যানেলের, ফেসবুক পেজের বা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। কাইন্ডলি সেই সমস্ত ফেসবুক পেজগুলোকে আপনারা লাইক আর ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেলগুলোকে আপনারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন প্রেস করে রাখবেন, যাতে করে যখনই আমি কোনো আপডেট এই সমস্ত জায়গাগুলোতে দিই না কেন, তার আপডেট যেন সবার আগে আপনার কাছে আসে। আর আজকের এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, পাশাপাশি ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন। তো আজকের এই ক্লাসটি এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।